সো আমরা লেকচার 2 টা তে আমরা দেখব যে আসলে মেশিন লার্নিং এর প্রবলেম গুলাকে আমরা কিভাবে অ্যাড্রেস করি। এটাতে, আহ, দুইটা ওয়েতে অ্যাড্রেস করি, মেইনলি সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, এগুলো নিয়ে কথা বলবো। আর ক্লাসিফিকেশন, রিগ্রেশন, এগুলো নিয়ে তো আমরা অলরেডি কথা বলছি অলরেডি, আর এগুলো নিয়ে কথা বলবো। আমাদের প্রথম লেকচারটা মেইনলি প্রফেসর ডেনি এই লেকচার থেকে প্রিপেয়ার করছিলাম। উনি আমাকে মেশিন লার্নিং কোর্স করেছিলেন হরিপুর ইউনিভার্সিটি থেকে, ওনার কাছে করছিলাম। আর আরেকজন প্রফেসর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এনইউএনজি, ওনার মেশিন লার্নিং কোর্স আছে কোর্সেরাতে। এটাও ইন্টারেস্টিং কোর্স, এটা অনেক আপডেটেড কোর্স। এটা তোমরা দেখতে পারো। এটা থেকে মানে প্রথমটা solely আসলে ডেনির লেকচার থেকে তৈরি করা, দ্বিতীয় লেকচার দুজনে মিক্সড করে করা। হুম। সো আর পরের লেকচার গুলো বেশিরভাগই অ্যান্ড্রু এনজির কোর্স থেকে নেওয়া। সো আমাদের ডেইলি লাইফে যদি দেখি, তাহলে সব জায়গায় আমরা দেখবো যে মেশিন লার্নিং ইনভলভ। যদি চিন্তা করো যে সার্চ যেটা ইঞ্জিন ব্যবহার করি, সার্চ ইঞ্জিন যেগুলো ব্যবহার করি, এগুলোতে মেশিন লার্নিং ইনভলভ। কারণ কি, যে সার্চ এত হিউজ যে ডাটা ফ্লো, আমরা যেটা বলছিলাম যে নিউ ইনফরমেশন এবং এরকম ফ্লো থাকলে আমরা মেশিন লার্নিং অ্যালগরিদম কোনটাকে কোন ক্যাটাগরিতে সার্চ করবো, এটা আসলে ডিফিকাল্ট টু রাইট দ্য রুলস। সো এখানে সেজন্য মেশিন লার্নিং মেইনলি রোল প্লে করতেছে, বেটার রোল প্লে করতেছে। এখানে আমরা দেখতেছি যে তোমার ফেসবুকের পিকচার ট্র্যাকিং, হ্যাঁ, ওই যে, তোমার এটা ওই যে তোমার পিকচার ট্যাগ করে, যেটা এটাতেও মেশিন লার্নিং ইনভলভ, ফেস রিকগনিশন করে ট্যাগিং করা। এখানেও মেশিন লার্নিং ইনভলভ। আমরা যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি যে অনেক সময় যদি আননোন পার্সন হয়, যার যাকে কখনো টেক করা হয় নাই, তারটা সহজে রিকগনাইজ করতে পারে না। আর যখন নোন পার্সন হয়, তখন তার কয়েকবার টেকিং করা হয়েছে বা একবার টেকিং করা হয়েছে, তখন দেখা যায় যে একটা পিকচার আপলোড করলেই সে টেক করে দিচ্ছে। আমাদের ইমেইলের স্পাম ফিল্টার, যে ইমেইলে আমরা যে স্পাম ইমেইল গুলাকে আলাদা করে স্পাম ফিল্টার, এটাও এটাতেও মেশিন লার্নিং ইনভলভ। মেশিন লার্নিং আমরা যদি কারেন্ট কনটেক্সটে বলি, তাহলে এআই তে মেশিন লার্নিং ইনভলভ হচ্ছে, এআই তে মেশিন লার্নিং হচ্ছে অনেক বেশি। এবং কম্পিউটার গুলাকে নিউ ক্যাপাবিলিটি দেওয়ার জন্য মেশিন লার্নিং ইউজ করা হচ্ছে। ধরো আমরা তো স্মার্ট ডিভাইস গুলাতে দেখি যে ধরো বিভিন্ন সেন্সর ইন্ট্রোডিউস করা হয়েছে, ফেস রিকগনিশন সেন্সর বা দিয়ে তোমার আর ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন সেন্সর ইন্ট্রোডিউস করা হয়েছে পাসওয়ার্ডের বদলে। কম্পিউটারকে নিউ ক্যাপাবিলিটি দিচ্ছে। আবার কম্পিউটার দিয়ে আমরা কোনো জিনিস সিস্টেমেশন করা, কোনো জিনিস তোমার আর তোমার ক্লাসিফাই করার জন্য, এরকম একটা এক্সাম্পল আমি দেখছি যে একটা, এটা ব্রাউজ করলেই দেখতে পারবো যে একটা বিড়ালের যদি তুমি ছবি তুলো, হ্যাঁ,
তো বিড়ালের ছবি তুললে বা সে বলে দেয় যে বিড়াল কোন মুডে আছে। হ্যাঁ, তোমার বিড়ালের মুড বলে দেয়। এটা সে হ্যাপি না স্যাড মুডে আছে। অবশ্যই ওখানে ইনস্ট্রাকশন দেওয়া যাবে বিড়ালের ছবি তোলার সময় তার লেজ সহ তুলতে হবে। তো দেখো যে মেশিন লার্নিং কতভাবে ব্যবহার হচ্ছে। ডাটা মাইনিং এরিয়াতে যদি আমরা দেখি মেইনলি, মানে এক্সাম্পল হিসেবে আমরা দেখি কোন কোন জায়গায় মেশিন লার্নিং ডাটা মাইনিং এর ক্ষেত্রে। ডাটা মাইনিং কি ধরনের টাস্ক? ডাটা মাইনিং হচ্ছে কি ওইরকম টাস্ক যে আমরা বলি যে নলেজ রিট্রিভ রিট্রিভ ফ্রম ডাটাবেস কে আমরা বলি ডাটা মাইনিং। নলেজ রিট্রিভ করা ডাটাবেস থেকে। নলেজ কি ধরনের নলেজ? ধরো আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে তুমি ধরো একটা সুপার মার্কেটের 20 বছরের ডাটা নিয়ে তুমি দেখলা যে ব্রেডের সাথে বাটার আর বাই করার পসিবিলিটি 90%। মানে কাস্টম যেসব কাস্টমার ব্রেড বাই করে এটার সাথে বাটার বাই করে এরকম 90%, বা ব্রেড বাই করে সাথে এ- এক একও তারা বাই করে এটার আহ, আহ, ধরো 95%। তাইলে ধরো ওইটা স্টোরকে প্রপারলি অ্যারেঞ্জ করতে, অর্গানাইজ করতে হেল্প করে। কিভাবে প্রপারলি শেলফ গুলাকে অর্গানাইজ করতে, লাইক ব্রেডের পাশে যদি বাটার আর আর যদি এগ রাখা যায় তাইলে দেখা যাবে যে সেলটা বাড়তেছে। এই এই ধরনের আমরা এখনকার স্টোর গুলা দেখি অনেক প্রপার, অনেক ওয়েল অর্গানাইজড স্টোর। কারণ তারা এই ডাটা মাইনিং ব্যবহার করে মেইনলি এইরকম যে মানে নলেজ তারা নিয়ে আসছে যে আসলে এ, কোনটার সাথে কোনটা রাখলে বেটার সেল হবে। আরেকটা এরিয়া আমরা চিন্তা করতে পারি মেডিকেল রেকর্ডস। ধরো মেডিকেল রেকর্ডস মানে পেশেন্ট হিস্ট্রি গুলা, লাইক হিস্ট্রি থেকে হয়তো কাদের ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি আছে, কাদের হার্ট ডিজিজ হওয়ার পসিবিলিটি আছে। তার পেশেন্ট হিস্ট্রি গুলা কে যদি ডাটা মাইনিং করে এই ধরনের নলেজ বার করা যায় যে যার ধরো এইরকম যার যে এই ধরনের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এবং তার যদি এই তোমার আর বিপি বা ব্লাড প্রেশার তা যদি এরকম থাকে, তার যদি ব্লাড সুগার এরকম থাকে, তার ডায়াবেটিস বা হার্ট ডিজিজ হওয়ার পসিবিলিটি আছে। এই 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 ধরনের এরিয়াতে ডাটা মাইনিং, আরো ডাটাবেস মাইনিং এরিয়াতে বায়োলজি এবং ইঞ্জিনিয়ারিং এরিয়াতেও ডাটাবেস মাইনিং হয়। কিছু এরিয়া আছে যেখানে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লেখা যায় না, কেন প্রোগ্রাম বাই হ্যান্ড। লাইক ধরো অটোনোমাস হেলিকপ্টার আর এর জন্য একটা প্রোগ্রাম তৈরি করতে যাচ্ছ, সে অটোমেটিকলি হেলিকপ্টার চালাবে, এগুলোর জন্য এটার জন্য অ্যালগরিদম লেখা ডিফিকাল্ট। হ্যান্ড রাইটিং রিকগনিশনের জন্য যদি তুমি হ্যান্ড রাইটিং একজন হিউম্যানের হ্যান্ড রাইটিং রিকগনাইজ করতে চাও, এটা ডিফিকাল্ট টু ডু। তো এটা লাইক আমরা যদি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর এরিয়া ধরি, এটাও খুব ডিফিকাল্ট এরিয়া। এগুলোর জন্য আসলে অ্যালগরিদম লেখা পসিবল হয় না। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এরিয়াতে তুমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আমরা কোনটাকে বলি, যেটা হিউম্যানরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলে এটাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলি। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এরিয়াতে ধরো আহ, আহ, এত সব সময় ধরো আম, আহ, মানুষ নতুন নতুন শব্দ ইন্ট্রোডিউস করতেছে ল্যাঙ্গুয়েজের মধ্যে। গ্রামার আর চেঞ্জ, মানে স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, সেন্টেন্সের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এগুলো সবসময় অ্যাড্রেস করা এটা অলমোস্ট ইম্পসিবল। এবং তুমি যদি বিভিন্ন মানে ল্যাঙ্গুয়েজ এর চেঞ্জ, এটা একটা নর্মাল ট্রেন্ড। তুমি যদি দেখো যে ওই বাংলা ল্যাঙ্গুয়েজকে ধরো তুমি যদি
রবীন্দ্রনাথ নজরুল ওনারা যেভাবে লিখছিল এখনকার বাংলা মডার্ন ল্যাঙ্গুয়েজের মধ্যে ভালো তফাৎ। তো কম্পিউটার ভিশন এই এরিয়া তো আমরা যদি বলি যে একটা কম্পিউটার মানে ক্যামেরা দিয়ে যেসব দেখা যাচ্ছে এগুলোকে ধরো এখানে হিউম্যান রিকগনাইজ করা বা এখানে হিউম্যান অ্যাক্টিভিটি রিকগনাইজ করা বা একজন অ্যানিমেল বা হিউম্যানের ফেস রিকগনাইজ করা, এগুলো কিন্তু কম্পিউটার ভিশনের এরিয়া পড়ে। এগুলো আসলে অ্যালগরিদম দিয়ে পসিবল না। এখানে এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে যে আমি বললাম না যে আমরা এন্ড্রু এনজির লেকচার আর এখানে ফলো করতেছি এবং সাথে ট্রেনি। তো এখানে এন্ড্রু এনজির লেকচার আর ওনারা এটা 2016 এর দিকের লেকচার। এটা তখনকার সময় ওনারা অটোনোমাস হেলিকপ্টার নিয়ে কাজ করতেছিলেন। তো অটোনোমাস হেলিকপ্টার কিভাবে ট্রেন করা যায় এটা নিয়ে কাজ করতেছিলেন। হ্যান্ড রিটেন রিকগনিশন, এটা ডিজিট রিকগনিশন ওয়ান অফ দ্য টাস্ক হিসেবে ধরা হয়। এটা অলরেডি ইউএস মেইল এবং অনেক ইউরোপের অনেক মেইল সিস্টেম যে ওই মেইল ডিপার্টমেন্ট তারা তোমার আর দিয়ে ব্যবহার করতে, পোস্টাল মেইল পোস্টাল ডিপার্টমেন্ট তারা ব্যবহার করতেছে জিপ কোড রিকগনাইজ করার জন্য। জিপ কোড রিকগনাইজ করা মানে লেটারের মধ্যে জিপ কোড রিকগনাইজ করার জন্য। লাইক এগুলো ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হিউম্যান থেকে কম্পিউটার অনেক বেটার রিকগনিশন করতে পারে। লাইক ধরো এইটা যে একটা 5, এটাকে আমার মনে হয় না হিউম্যান এটাকে সহজে রিকগনাইজ করতে পারবে। ইটস এ 5। সো এটা মেশিন লার্নিং বেটার রেজাল্ট দিচ্ছে। তো সিমিলারলি আমরা মানে বলতে পারি যে স্পিচ রিকগনিশনের ক্ষেত্রে এটা আমি এক্সাম্পল দিচ্ছি যে আমাদের একটা প্রজেক্টের যে যেটা আমার পিএইচডি তে আমি বাংলা স্পিচ রিকগনিশন নিয়ে কাজ করতেছিলাম। এই সিস্টেমটা সুপথন সিস্টেম আমরা একটা রিলিজ করছিলাম, এটা 2018 এর দিকে, 18-19 এর দিকে। এটা 19 এর দিকে রিলিজ করে 20 পর্যন্ত ছিল এটা। কিন্তু এটা এখন আর অনলাইনে নাই, কারণ এটা মানে যে মেশিন এটা দিয়ে করা ছিল, পার্ক করা ছিল, এটা দিয়ে বেস মেশিন ছিল, জিপিইউ বেস মেশিন ছিল এবং জিপিইউ বেস মেশিন থাকা ওইটাকে আসলে দিয়েরা ক্যাপচার করে ফেলছে, হ্যাকাররা ক্যাপচার করে ফেলছে। সেজন্য আমরা ওইটাকে অফলাইনে, ওই মেশিনটাকে অফলাইনে নিয়েছি। হ্যাঁ, তো স্যার এইখানে যদি স্যার আপনারা যে ডাটাগুলো ট্রেনিং দিয়েছেন স্যার, এখন আমি একটা ভয়েস দিলাম, রেকর্ড করলাম, তো এখানে সব ডাটাগুলা বা কথাগুলা কি শব্দগুলা স্যার মিলবে বলতে, ডাটাবেজে থাকবে নাকি হ্যাঁ স্যার? হ্যাঁ না থাকে তাহলে এটা কিভাবে সে মানে আনসারটা দিবে স্যার? হ্যাঁ, এটা গুড কোয়েশ্চেন। এটা আসলে মানে আমরা যেভাবে করি যে একটা লাগে যে ভোকাবুলারি এবং আউট অফ ভোকাবুলারি দুইটাকেই আমরা কনসিডার করে এখানে কাজ করছি। ভোকাবুলারি যদি থাকে মানে আমরা দুই দুই ধরনের, একটা জায়গা যখন ট্রেনিং এর সময় আমরা তো উচ্চারণ গুলা নিচ্ছি mainly, হ্যাঁ। আমরা যে যে ট্রেনিং এর সময় যে ধরনের ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, যে ওই ওয়ার্ড আরডি তোমার আর মানে দিয়ে বলতে হবে, নট লাইক দ্যাট। ট্রেনিং এর সময় ধরো তুমি বললা যে এই কাজটা করো, তো আহ, তো কাজ জের কা আর করর ক, তো আমার এখানে এই সেন্টেন্সে আছে। তুমি যদি আবার কাক বলো তাহলে কয়েকারে কা আর কাক, এটাও সে বুঝতে পারার কথা। ওই হিসাবে ধরো আমরা মেনলি আসলে ক্যারেক্টার ওয়াইজ রিকগনিশন করি, ক্যারেক্টার ওয়াইজ রিকগনিশন করি, মানে ফোনেম বেসড। এটা মেইনলি জি স্যার। ভাওয়েল এবং ফোনেম বেসড রিকগনিশন করি। তো মানে
যেটা হচ্ছে যে এরকম আর কি, যে তুমি যদি একটা সাউন্ড শিখে ফেলো এবং সাউন্ড দিয়ে তুমি সেন্টেন্স রিকগনাইজ করতে পারো, বা মানে সাউন্ড গুলা ব্যবহার করে যে কোনো ক্যারেক্টার রিকগনাইজ করার কথা, এই কনসেপ্টটা আসলে। তো এই সিস্টেমটা ও লেকিংস আছে। এই লেকিংস এর এরিয়া নিয়ে মেইনলি আমি কাজ করতেছিলাম। আমার মেইনলি আমার থিসিসের এরিয়া হচ্ছে গিয়ে যে আমরা সবাই শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না। তো বাংলা শুদ্ধ ভাষায় কথা না বললে আহ, যেটা সমস্যা হইতে পারে যে অ্যাকসেন্টের ভেরিয়েবিলিটি আছে প্রচুর বাংলাদেশে। ধরো ও সিলেটি পিপুলদের মানে শুদ্ধ উচ্চারণ একরকম, আবার ঢাকা বা সাভার, ঢাকা বা ঢাকার নিয়ারে যারা থাকে তাদের আহ, শুদ্ধ বাংলার উচ্চারণ একরকম, আবার চিটাগাং এর পিপুলদের শুদ্ধ বাংলা উচ্চারণ একরকম। এইটাকে যে অ্যাকসেন্টের যে একটা প্রভাব আছে, এটা নিয়ে আমার রিসার্চের এরিয়া। তো এটা নিয়ে মেইনলি আমি রিসার্চ করতেছিলাম, যে একটা আমার প্রথম পাবলিকেশনে আমরা কাজ করছি এরকম, যে দেখাইছে যে আহ, শুদ্ধ বাংলায় যেসব ভাওয়েল আছে, আহ, আহ, তো ভাওয়েল আছে ধরো 60টা ভাওয়েল আছে, এর মধ্যে সিলেটি যারা আছে, যারা মানে সিলেট থেকে কম বেরোইছে বাইরে বাইরে, আহ, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা বা যাদের অ্যাকসেন্টের মধ্যে সিলেটি অ্যাকসেন্টের প্রভাবটা আছে, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে আহ, আহ, তারা 5টা ভাওয়েল উচ্চারণ করতে পারে, 2টা ভাওয়েল সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। সিমিলারলি এটা চিটাং অ্যাকসেন্টের মধ্যেও এরকম সমস্যা আছে। তো এই ধরনের প্রবলেম এড্রেস মানে তাইলে কি ধরনের ডাটা তাইলে সবার সব ধরনের উচ্চারণের ডাটা এবং স্পিকারের ভেরিবিলিটি, মানে স্পিকার সব ধরনের সব টাইপের স্পিকারকে আমাকে কনসিডার করতে হবে আমার ডাটাবেসে, নাইলে তো সবাইকে অ্যাড্রেস করা যাবে না। এইটা নিয়ে মেইনলি আমার মানে রিসার্চের এরিয়া। সো এটা ইন্টারেস্ট থাকলে এটা নিয়ে আমরা পরে আরো আলাপ করতে পারবো, অসুবিধা নাই। জি স্যার। ওকে। মেশিন লার্নিং এ আরো এরিয়াতে ব্যবহার হচ্ছে, লাইক আমরা আমরা কিন্তু লিডিং ইউনিভার্সিটিতেও মানে যারা ইন্টারেস্টেড থাকে ওরা অনেকেই আমার সাথে কাজ করছে মেশিন লার্নিং এর এরিয়াতে। লাইক একজন আমার সাথে ওই কাজ করছে, তোমাদের সিনিয়র একজন হচ্ছে কি মণিপুরি অ্যাকসেন্ট এর যে দিয়েটা এফেক্টটা বাংলা প্রনাউন্সিয়েশন করার সময়, বাংলা শুদ্ধ প্রনাউন্সিয়েশন করার সময়, এটা নিয়ে সে আমার সাথে কাজ করছে। আর আরেকজন কাজ করছে হচ্ছে গিয়ে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের এরিয়াতে, মেইনলি এই লর ডাটা, মানে ওই যে ল আইনের ডাটা গুলাকে হুম আমাদের ল ডিপার্টমেন্টের, এটার জন্য আমরা প্রথমে ডাটা গুলা বোঝার জন্য ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং তাদের টিচারদের সাথে বসে তারপরে আমরা প্রথমে বুঝছি যে ল কিভাবে ওনারা বুঝেন, একটা লকে কিভাবে, কারণ ল আসলে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এন্ড লর গাদা গাদা বই আছে, এর মধ্যে কোন ল গুলা কোন কেসে অ্যাপ্লিকেবল করা, মিনিংফুল অ্যাপ্লিকেবল, বা কোন কোন কেসে অ্যাপ্লিকেবল, এটা আসলে আমাদের মানুষদের পক্ষে মানে নর্মাল মানুষদের পক্ষে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তো এটা নিয়ে মুজাম্মেল আমার সাথে কাজ করছিল। মুজাম্মেল, তো এটা আমরা একটা পর্যায়ে নিয়ে আসছি যে এরকম, যে একটা কেস স্টাডি যদি কেউ দেয়, যে একটা কেস দিল, একটা যে কোনো একটা ধরো ঘটনার একটা পার্টিকুলার কেস সে লিখলো, এবং ওইটার জন্য কি কি ল অ্যাপ্লাই করা যায়, ওইটা রিলেটেড ল গুলা সে সার্চ করে দিতে পারে। তো এটা নিয়ে আমরা কাজ করতেছি, একটা সার্চ ইঞ্জিন তৈরি করার প্ল্যান, যে একটা ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট লয়ার তৈরি করার প্ল্যান। তো আরেকটা গ্রুপ আমার সাথে কাজ করছে হচ্ছে গিয়ে এইটা নিয়ে
এখানে আমরা কথা বলবো যে সেলফ কাস্টমাইজিং প্রোগ্রাম যেটা বলা যায়, রিকমেন্ডিং সিস্টেম বা রিকমেন্ডেশন করা, প্রোডাক্ট রিকমেন্ডেশন করা বা রিকমেন্ডার সিস্টেম বলা যায়। রিকমেন্ডার সিস্টেম তোমরা পাবা হচ্ছে যে কোনো যে অ্যামাজন বা নেটফ্লিক্স এগুলোতে দেখবা যে তুমি একটা প্রোডাক্ট চুজ করলে সে আরেকটা প্রোডাক্ট রেফার করতেছে, এটা কিন্তু রিকমেন্ডার সিস্টেমের কাজ। তো যে নেটফ্লিক্সে একটা মুভি দেখলে সে আরেকটা মুভি তোমার জন্য সাজেস্ট করতেছে। তো রিকমেন্ডার সিস্টেম নিয়ে কাজ করছিল আমার সাথে তোমাদের সিনিয়র ওর ধীরেন্দ্র নাম, কি নাম জানি ওর, ভুলে গেলাম, যাই হোক। উম, আহ, আর দুইজন কাজ করছিল, ওই দুজনের নাম ঠিক আমার এই মুহূর্তে মনে হচ্ছে না। সো আরেকটা হচ্ছে গিয়ে মেশিন লার্নিং রিকমেন্ডার সিস্টেম নিয়ে এক সময় খুব বেশি কাজ হয়েছিল, মানে খুব ডিমান্ড ছিল 2017-18 এর দিকে। তখন তোমার সিলিকন ভ্যালিতে প্রচুর রিকমেন্ডার সিস্টেম এক্সপার্ট দের হায়ার করা হয়েছিল। স্টিল এটার মানে এটা যেহেতু মার্কেটিং এর এরিয়া, মার্কেটিং এর প্রোডাক্ট মার্কেটিং এর এরিয়া, এটাতে ইন্টারেস্ট আছে সবার। তো আবার হিউম্যান লার্নিং আন্ডারস্ট্যান্ডিং এর এরিয়াতেও তোমার মেশিন লার্নিং, হিউম্যান বিহেভিয়ার স্টাডি করার জন্য, ব্রেইনের বিহেভিয়ার স্টাডি করার জন্য মেশিন লার্নিং ব্যবহার হচ্ছে। মেশিন লার্নিং এর ডেফিনেশন যদি বলি যে আর্থার স্যামুয়েল 1959 যেটা বলছেন যে মেশিন লার্নিং হচ্ছে গিয়ে ফিল্ড অফ স্টাডি, field of star field of study that gives the computers the ability to learn without being explicitly programmed. Without being explicitly programmed মানে হচ্ছে গিয়ে যে তাকে মানে হিউম্যান কে প্রোগ্রাম করা লাগবে না, বা কোনো কাউকে প্রোগ্রাম করে মেশিনকে প্রোগ্রাম করে বোঝানোর দরকার নাই যে সে কিভাবে কাজ করবে, সে নিজে থেকে শিখবে। উইদাউট বিং এক্সপ্লিসিটলি আমাকে প্রোগ্রাম করা লাগবে না, প্রোগ্রামটা সে নিজে থেকেই তৈরি করে ফেলবে নিজে থেকে। whereas টম মিসেল যেটা 1998 যে ওয়েল পোস্ট লার্নিং প্রবলেম মেশিন লার্নিং এর যে ডেফিনেশন দিয়েছে যে a computer program is said to learn from experience E with respect to some task T and some performance measure P if its performance on T as measured by P improve with experience E। মানে কি যে ধরো তোমার টাস্কটা তোমার অবশ্যই এক্সপিরিয়েন্সের মাধ্যমে সে ডে বাই ডে ইমপ্রুভ করবে তার টাস্কে, এবং ওই টাস্কটা ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা এটার জন্য একটা পারফরমেন্স মেজারমেন্ট ক্রাইটেরিয়া থাকতে হবে। সো পারফরমেন্স মেজারমেন্ট আমরা অলরেডি পিস ডেসক্রিপশনে আমরা দেখছি যে আমরা সবগুলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এজেন্টের ক্ষেত্রে পিস ডেসক্রিপশন করব আমরা অবশ্যই, যে পারফরমেন্স কিভাবে মেজার করব তার। আরেকটা হচ্ছে গিয়ে যে তার অ্যাকচুয়েটর, তার সেন্সর এবং এনভায়রনমেন্ট। পিস হচ্ছে গিয়ে পারফরমেন্স, এনভায়রনমেন্ট, অ্যাকচুয়েটর আর সেন্সর। হ্যাঁ, তো তো পিস ডেসক্রিপশনেও কিন্তু আমরা বলছি যে ওইখানে সে ওই টাস্কটা যে করবে টাস্কটার পারফরমেন্স মেজার করা, পারফরমেন্স মেজার করলেই তো আমরা বুঝতে পারবো যে সে আজকে কতটুকু কিভাবে করলো আর কালকে এর থেকে বেটার করলো কিনা, বা তার এক্সপিরিয়েন্স অনুযায়ী সে তার এক্সপিরিয়েন্স সে গ্রো করে সে কাজটাকে ভালো করতেছে কিনা। তো এই কথার উপরেই ধরো দেখো এখানে মানে এই ডেফিনেশনের উপরে বেস করে এখানে একটা প্রবলেম দেওয়া আছে, তোমরা কে বলতে পারবা যে প্রবলেমের মধ্যে কি টাস্কটা কোনটা? এই এখানে চারটা অপশন দেওয়া আছে, একটু দেখো, দেখে বল। এটা বলতেছো প্রথমটা যে আচ্ছা আমরা দেখি, সাপোজ ইওর ইমেইল program watch which mails you do or do not mark as spam, and based on that learns how to better filter spam,
what is the task T in this setting? আমরা তাইলে ইমেইলটা যে স্পাম নট স্পাম হবে এটা সে শিখে মানে টাস্কটা কি করবে, learning email as a spam or not spam, watching you label email as spam is not spam. মানে এটা তো ওয়াচিং করা, তো সে ওয়াচিং করা সে এক্সাম্পল গুলা দেখতেছে, উপরেরটা দিয়ে আসলে সে টাস্ক ডিফাইন করতেছে মানে কোন টাস্কটা সে করতেছে, আর এটা দিয়ে আসলে ওয়াচ করতেছে and then and the number of number or fractions of email correctly classified as a spam or not spam. এটা এটা পারফরম্যান্স মেজারমেন্ট, এটা কিন্তু নাম্বার অফ এটা টাস্ক না যে জি স্যার। এটা পারফরম্যান্স মেজারমেন্ট। তো এর মধ্যে আমরা বুঝলাম তাহলে আমরা একটা মেশিন লার্নিং অ্যালগরিদমকে আমরা মানে কয়েকটা এরিয়া ভাগ করতে পারি। মেশিন লার্নিং অ্যালগরিদম বিভিন্ন ভাবে আমরা চিন্তা করতে পারি। একটা হলো যে সুপারভাইজ লার্নিং, লার্নিং এর মেশিন লার্নিং অ্যালগরিদমটা কোন কোন এরিয়া কিভাবে ব্যবহার করা। ধরো সুপারভাইজ লার্নিং, এখানে আমার ডাটা গুলার উপরে বেস করে মেশিন লার্নিং কিভাবে লার্ন করবে এটার একটা কনসেপ্ট সুপারভাইজ লার্নিং। আনসুপারভাইজ লার্নিং সিমিলারলি ডাটার নেচারের উপরে বেস করে ক্যাটাগরি করা হয়েছে। একটা রিইনফোর্সমেন্ট লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং আমরা বলবো হচ্ছে কি ওই ধরনের অ্যালগরিদম যেটা দিয়ে মেশিন যে মেশিন লার্নিং এর যে লার্নিং সিস্টেম সে তার একটা ইউটিলিটি ফাংশন থাকবে, যে সে বোঝার চেষ্টা করবে যে এই কাজের জন্য সে কতটুকু হ্যাপি বা স্যাড, এটার উপরে বেস করে সে রিওয়ার্ড পানিশমেন্ট দিয়ে লার্নিং করবে। এটাকে আমরা বলি রিইনফোর্সমেন্ট লার্নিং। এআইতে আমরা এটা প্ল্যান ছিল এটা মানে দিয়ে করার, কভার করা আসলে সম্ভব হয় নাই, হয়তো এখানে যদি সম্ভব হয় আমরা এটা করব। এবং রিকমেন্ডার সিস্টেম, রিকমেন্ডার সিস্টেম নিয়ে আমরা কথা বলবো। and we also talk about the practical advice for applying the learning algorithm যদি সম্ভব। ওকে, সুপারভাইজ লার্নিং প্রথমে আসি। সুপারভাইজ লার্নিং আমরা যদি ডাটার নেচার দেখি, ধরো এখানে আমরা সাইজ অফ দ্য হাউস ইন স্কয়ার ফিট আর প্রাইস অফ দ্য হাউস দেওয়া আছে এখানে। এখন এই যে ডাটাটাতে এখানে ইনপুট হিসেবে সাইজ অফ দ্য হাউস দেওয়া আছে আর আউটপুট হচ্ছে প্রাইস অফ দ্য হাউস দেওয়া আছে। হ্যাঁ, তো ইনপুট এবং টার্গেট আউটপুট দুইটাই আমার দেওয়া আছে, মানে ইনপুটের এগেইনস্টে কারেক্ট আউটপুট কোনটা এক্সাম্পলে তা দেওয়া আছে। এটাকে আমরা বলবো সুপারভাইজ লার্নিং। কারেক্ট এক্সাম্পল আমার আর দেওয়া আছে এবং ওইটা ওই কারেক্ট এক্সাম্পলে মানে ইনপুটের এগেইনস্টে কারেক্ট টার্গেট দিয়ে আউটপুট কোনটা হবে ওইটা দেওয়া আছে। তো এটা এগেইনস্টে হয়তো আমরা একটা এরকম দিয়ে প্রেডিকশন লাইন আঁকতে পারি মডেল ফিট করার জন্য। তো এটাকে সুপারভাইজ লার্নিং বলতেছি। সুপারভাইজ লার্নিং এ আসলে আমরা কি করতেছি, আসলে সুপারভাইজ লার্নিং কোনটাকে বলতেছি, যে সাম কারেক্ট আনসারস গিভেন এবং দিস ইজ এ কার্ভ ফিটিং প্রবলেম। এই যে এই ধরনের মানে এইটা মেইনলি এই যে আমরা প্রবলেমটা দেখতেছি এখানে, যেহেতু মডেল ফিটিং বা কার্ভ ফিটিং প্রবলেম, এটাকে আমরা রিগ্রেশন বলবো। এটাকে যে প্রেডিকশন দা কন্টিনিউয়াস ভ্যালুড আউটপুট প্রাইস। হ্যাঁ, আর এটা আরেকটা সুপারভাইজ লার্নিং এর এক্সাম্পল, যেখানে আমরা ব্রেস্ট ক্যান্সারকে আইডেন্টিফাই করব যে ক্যান্সার, এটা কি ক্যান্সার সেল না ক্যান্সার সেল না। একটা আমরা দুইটা ক্লাসে ভাগ করব, একটা ম্যালিগন্যান্ট আর একটা বিনাইন। ম্যালিগন্যান্ট বোঝাবো যে ক্যান্সার সেল হিসেবে আইডেন্টিফাই হয় তাহলে ম্যালিগন্যান্ট, আর যেটা ক্যান্সার সেল আইডেন্টিফাই হবে না এটা একটা বিনাইন। তো আমরা প্রথমে এক্সাম্পল ডাটাতে আমরা যে বিনাইন গুলাকে এরকম টিউমার সাইজ
এগুলো হচ্ছে গিয়ে সব ব্লু কালারের গুলো হচ্ছে গিয়ে বিনাইন ক্যান্সার সেল, আর টিউমার সাইজ অনুযায়ী দিস আর দা রেড কালার গুলো হচ্ছে গিয়ে ম্যালিগন্যান্ট ক্যান্সার সেল। হ্যাঁ, এগুলোর মধ্যে আমরা এরকম একটা সেপারেশন লাইন আঁকতে পারি। এটা আসলে আমরা যে আমরা দিয়ে কথা বললাম যে সাপোর্ট ভেক্টর মেশিনে যেরকম যে যে ডাইমেনশনে তোমার ডাটা থাকে তাকে যখন তুমি আপার ডাইমেনশনে নিয়ে যাবা তখন তোমার সেপারেশন মানে এটা একটা স্ট্রেট লাইন সেপারেশন প্রবলেম হয়ে যায়। লাইক এইটা আসলে একটা ওয়ান ডাইমেনশন অন ডাটা, এখানে ওয়ান ডাইমেনশন ইনপুটটা ওয়ান ডাইমেনশন। আমরা যদি দেখি যে টিউমার সাইজ গুলা আসলে ওয়ান ডাইমেনশনে, টিউমার সাইজ একটা একটা প্লেনের ইনপুট। তো এই ওয়ান ডাইমেনশনের ডাটাকে আমরা ক্লাসিফাই করতেছি, টু ডাইমেনশনে আমরা প্রজেক্ট করে ক্লাসিফাই করতে পারি, বা এখানে দেখার সুবিধার জন্য আমরা টু ডাইমেনশনে প্রজেক্ট করে দেখাচ্ছি যে এটা দুইটা ক্লাসের ডাটা দেয়ার। চাইলে আমরা ক্লাসিফিকেশন এরকম বাইনারি ক্লাসিফিকেশন না করে আমরা টার্নারি ক্লাসিফিকেশন, এনারি ক্লাসিফিকেশনও করতে পারি। এটা ডিপেন্ড অন ডাটা। এবং আমার এই ইনপুটটা এখানে কিন্তু ওই যে ইনপুটের এগেইনস্ট ইনপুট গুলাতে আমার আর কারেক্ট আনসার এবং দেওয়া আছে কারেক্ট আনসার কোনগুলা, কোন এক্সাম্পল গুলা ম্যালিগনেন্ট আর কোনগুলা বিনাইন। এগুলো যে ম্যালিগনেন্ট আর এগুলো বিনাইন এটা কিন্তু মার্ক করা আছে, সেজন্য এটা একটা সুপারভাইজ লার্নিং এর এক্সাম্পল। এবং আমরা যদি এখানে একটা ইনপুট দেখতেছি টিউমার সাইজ, আমার যদি এরকম ফিচার বাড়াই, আরেকটা ফিচার বা আরেকটা ইনপুট বাড়াই, আর টিউমার সাইজের সাথে যদি এইজও ইনক্লুড করি, আমার ডাটা কিন্তু এখন ডাটা প্লেন কিন্তু আমার এখন টু ডাইমেনশন। হ্যাঁ, ডাটা প্লেন এখন আমার টু ডাইমেনশনাল। এগুলো এখন আমার these are the benign cells and these are the malignant cells. So আমি চাইলে আমার ক্লাস এটা মানে আমি যত ফিচার বাড়াবো আমার আর কাজের একুরেসি আরো বাড়বে, আরো পারফেক্টলি সে সেলটাকে রিকগনাইজ করতে পারবে, কিন্তু কাজের কমপ্লেক্সিটিও বাড়বে। লাইক ধরো কাজের কমপ্লেক্সিটি বাড়বে, লাইক আমরা চাইলে টিউমার সাইজ এই যে সাথে ক্লেম থিকনেস অফ দ্য সেল, ইউনিফর্মিটি অফ সেল সাইজ, এগুলোকেও আমরা কনসিডার করতে পারি আরো বেটার রিকগনিশনের জন্য। এখন দেখো এখানে দুইটা প্রবলেম দেওয়া আছে, এখন তোমরা বলো যে কোন প্রবলেমটাকে মানে আমরা ক্লাসিফিকেশন প্রবলেম বলবো, কোনটাকে ডিগ্রেশন প্রবলেম বলবো। সেল হবে বা হ্যাঁ, প্রথমটা চলে আসবে। রিগ্রেশন প্রবলেম, কারণ এখানে তো কন্টিনিউয়াস প্রবলেম সাথে করে এটা মানে আমার প্রিডিকশন বা এস্টিমেশনের জন্য। জি স্যার। And problem number 2, you would like software to examine the individual customer accounts, and for each accounts decide if it has been hacked or compromised. তো জি এটা স্যার। দুইটা ক্লাসে সে অ্যাকাউন্ট গুলাকে ভাগ করবে, কোনটা কোন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা বা কোনটাতে কম্প্রোমাইজ করছে কিনা। তো এটা একটা ক্লাসিফিকেশন প্রবলেম। জি স্যার। তাহলে এটা না, এটা ট্রু হচ্ছে কি 3 নাম্বার। The problem number 1 is regression and problem number 2 is classification. So আসলে মেশিন লার্নিং বা এআই প্রবলেম তো হচ্ছে আমরা যে এনভায়রনমেন্ট থেকে এক্স নিব ইনপুট ভেরিয়েবল,
এবং এই এক্সটাকে পাস করব ইভালুয়েশন ফাংশনের মধ্যে দিয়ে বা মেশিন লার্নিং অ্যালগরিদমের মধ্যে দিয়ে, এবং সেই ইভালুয়েট একটা করে সে ওয়াই আনসার দিবে। আমার মেশিন লার্নিং এর অ্যাপ্রোচটা এই মাঝখানে, হ্যাঁ। এবং ক্লাসিফিকেশন অ্যাপ্রোচে আসলে আমরা এটা আমরা এআই তে অলরেডি দেখছি, এআই কোর্সে আমরা এই স্লাইডগুলো অলরেডি দেখছি যে ইনপুট স্পেস মানে আসলে আমার এখানে কত ডাইমেনশনে ইনপুট স্পেস মানে আমার কতটা ফিচার আমি কনসিডার করতেছি, কতটা ফিচার কনসিডার করতেছি, মানে x1 ফিচার, x2 ফিচার, xd ফিচার পর্যন্ত আমি কনসিডার করলে আমার ইনপুট স্পেস হচ্ছে গিয়ে xd। পরে আমি কয়টা ক্লাসে ভাগ করতেছি, হ্যাঁ, এটার উপরে ডিপেন্ড করে আমার ক্যাটাগরির স্পেস বা আউটপুটের স্পেস। এটা C1 C2 CK পর্যন্ত আমি ক্যাটাগরাইজ করলে আমার আউটপুট স্পেস CK। এবং এগুলো নিয়ে অলরেডি আমরা আলাপ করছি এআই কোর্সে, যে কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে তোমার অটোনমাস ভেহিকল গাইডেড করার জন্য তারা মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করতেছে, বিশেষ করে এএনএন ব্যবহার করতেছে এবং ক্লাসিফিকেশন অ্যাপ্রোচ ব্যবহার করতেছে, এবং এটা জাস্ট রিভিজিট করতেছে যে সে এএনএন গাইডেড ভেহিকলে মেইনলি আসলে কি করে, তাহলে ইমেজ উইথ 625 পিক্সেলস, হ্যাঁ, মানে তাহলে তোমার ইনপুট স্পেস থেকে 625 ডিফারেন্ট টাইপ অফ ফিচার্স না, এবং আউটপুট হচ্ছে গিয়ে তোমার 20 স্টিয়ারিং সিগন্যালস, 20 মানে 20 ক্যাটাগরির স্টিয়ারিং সিগন্যাল। এবং এটা ধরো এই পিকচারের এটা দেখে মানে লাইন মাঝখানে যে রোডের মাঝখানে লাইনটা দেখে বোঝা যাচ্ছে এটা লেফটে যাচ্ছে, তার স্টিয়ারিং সিগন্যাল একটু লেফটে, হালকা লেফটে, একটা শার্প রাইট দেখা যাচ্ছে তাহলে শার্প রাইটে, এটা স্ট্রেট দেখা যাচ্ছে স্ট্রেট স্টিয়ারিং সিগন্যাল স্ট্রেট থাকবে, এরকম করে 20 স্টিয়ারিং সিগন্যাল ডিফাইন করছে। এভাবে মেইনলি অটোনমাস ড্রাইভিং এ ব্যবহার করা হয়েছে। আমরা এই পার্টগুলা যেহেতু আমরা এআই তে দেখছি, এটা আমি আর রিপিট করতেছি না। মেইনলি এখানে ওই যে বেস থিওরাম জাস্ট এখানে তোমরা রিক্যাপ করে নিও নিজেরা। আশা করি এটা এই লেকচার আমাদের শেষ, লেকচার 2 আমরা লেকচার 2 পর্যন্ত